নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদেরকে আরও একবার স্বাগত। জানতে চাই জনতা এই প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে সরাসরি। আপনারা জানেন কালকে আগামীকাল নববর্ষ, বাংলার বাঙালির একটা বড় উৎসব, বাংলা এবং বাঙালির বড় উৎসব হচ্ছে পয়লা বৈশাখ। তার প্রাক্কালে আমরা চৈত্র সংক্রান্তির দিন বসেছি 2026-এর সবচেয়ে বড় উৎসব নিয়ে, সবচেয়ে বড় উৎসব ভোট উৎসব। আমরা জানি যে একেবারে দরজায় টোকা মারছে বিধানসভা নির্বাচন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন দুটি দফায় হবে। প্রথম দফা 23শে এপ্রিল, একেবারে শেষ মুহূর্তের প্রচার, শেষ মুহূর্তের মানুষের কাছে আরও একটু বেশি করে পৌঁছে যাওয়া, মানুষের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরা, মানুষের সমর্থন আদায়ের আরও একটু চেষ্টা করা। একেবারে সেই রকম একটা সাজো সাজো রবের মাঝখানেই আমি স্টুডিওতে, সংকেত মিডিয়ার উত্তরবঙ্গের স্টুডিওতে যাকে পেয়ে গেছি, তাকে এর আগে আপনারা অনেকবার আমাদের কলকাতা স্টুডিওতে দেখেছেন। তিনি দুবারের বিধায়ক, এবারে জিতলে জয়ের হ্যাট্রিক হয়ে যাবে। তাই সঙ্গে তিনি আবার দুবারের উপর্যুপুরি দুবারের জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও বটে। আমি কথা বলছি কুমারগঞ্জের দুবারের বিধায়ক, এবারের তৃণমূল কংগ্রেসের আরও একবারের প্রার্থী, জয়ের হ্যাট্রিকের দাবিদার তোরাফ হোসেন মণ্ডলের সাথে। বাবু, সংকেত মিডিয়া আপনাকে স্বাগত। একেবারে ভোট সামনে চলে এসেছে, শেষ মুহূর্তের প্রচার, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের অভূতপূর্ব সাড়া আমাদের কুমারগঞ্জ বিধানসভায়। আপনি তো অবশ্যই জেনে থাকবেন যে আমি সবসময় মানুষের পাশে থাকি। বিভিন্ন কারণে অকারণে বিভিন্নভাবে আমার এলাকায় আমি থাকি, সেজন্য মানুষের সাড়া আমি খুব ভালো পাচ্ছি। এই যে দুবার মানে টানা 10 বছর কুমারগঞ্জের আপনি অভিভাবক, সেইখান থেকে কি মনে করেন সাধারণ মানুষ কেমন আছে? অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব বলা যে সাধারণ মানুষ কেমন আছে, কুমারগঞ্জের মানুষজন কেমন আছে, তাদের সুবিধে অসুবিধে ভালো মন্দ ঠিক কীরকম? আপনাকে যদি বলি আপনি মূল্যায়ন করুন আপনার অঞ্চলের মানুষদের কথা, আপনি কি বলবেন এক কথায়? হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। সে জায়গাটা মূল্যায়ন করতে গেলে দাঁড়াচ্ছে মানুষ সুবিধাজনক অবস্থায় ছিল, কিন্তু এসআইআর মাধ্যমে মানুষের আমার বিশেষ করে গোটা রাজ্যে, আমি গোটা রাজ্যের কথা বলবো না, আমি যেহেতু আমি কুমারগঞ্জ বিধানসভার মানুষ, আমার এখানে যেভাবে এসআইআর নাম করে অবৈধভাবে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আমি যেখানেই প্রচারে যাচ্ছি শুধু একটাই আলোচ্য বিষয় যে আমার নামটা ফিরবে কি, আমার নামটা হবে কি। সত্যিও আমরা খুব আশ্চর্য যে আমার বিধানসভা কেন্দ্রে 20,000-এর মতো নাম ডিলিট হয়েছে, ভোটার তালিকা থেকে বাদ গেছে। মানুষের অভিযোগ এটা বিষয় আছে, কিন্তু মানুষের সবাই জানে যে দিদি উন্নয়ন করছে, দিদি সব কিছু করছে, দিদি লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছে, দিদি যুবসাথী দিয়েছে, দিদি কৃষক বন্ধু শ্রমিক শ্রেণী লোকদের 2,000 করে 4,000 দিয়েছে। সব ঠিক আছে, কিন্তু সবারই একটা আলোচনার কেন্দ্রবিন্দু যে আমাদের নামগুলো কবে আসবে। আমি তো যাই হোক সবাইকে আশ্বস্ত করেছি, মানুষ বুঝেছে, এবং সেই ভাবনার পর মানুষ সেটার জন্যই ভোটের বাক্সে তার প্রতিফলন হবে। আমরা আশা করি মানুষ আমাদের বিপুলভাবে ভোট দেবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। প্রত্যেকবার ভোটের আগে একটা প্রবলতার একটা ইস্যু থাকে, যে কোনো একটা ইস্যু তার উপরে ভোট অনেকটাই নির্ভর করে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পুলওয়ামা কাণ্ড থেকে অনেক কিছু দেখেছি আমরা। এবারে ভোটের এবারে প্রধান ইস্যুই হচ্ছে এসআইআরের কারণে বিজেপি বা বিরোধী শক্তিরা তারা ভোট বেশি পাবে কিনা, তাদের কাছে ভোট বেশি যাবে কিনা, বা তৃণমূল কংগ্রেস যারা সরকারে আছে, শাসক দলে আছে, তাদের ভোট কিছুটা কমবে কিনা, এইটা নিয়ে একেবারে চায়ের দোকানে কিন্তু আড্ডার বা তর্কের তুফান শুরু হয়েছে আর কি। তো আপনিও কি একমত যে এসআইআরের এই যে নাম কাটা গেছে, এবারে ভোট দিতে পারবে না একটা অসংখ্য মানুষ, তার এফেক্ট ভোটে পড়বে?
হ্যাঁ, তো সেটা তো হবেই। যেমন ধরুন আজকে সকালে আমি 7টায় ক্যাম্পেনিং গিয়ে বেরিয়েছিলাম, 10টা পর্যন্ত করেছি। সেখানে আমি তো জানি না যে ওই লোকটার নাম ভোটার তালিকায় নাই। আমি বলছি ভোটটা দিবেন, ও বলছে যে কাকা বা দাদা আমার নামটা তো ভোটার তালিকায় নেই। তো যাই হোক, আর কি বলবো, আমি লজ্জাই পেলাম। এভাবে বললাম বাড়ির যে কটা আছে সে কটা দেওয়ার চেষ্টা করবেন। তার মানে মানুষ একটা বিভ্রান্তি অবস্থায় আছে ভোটার তালিকার থেকে নাম বাদ দেওয়ার জন্য। বিভ্রান্তি এবং কোথাও বোধহয় একটা ভীতিও রয়েছে যে এরপর কি হবে, আমার নামটা বাদ চলে গেছে, এরপরে আমার কোনো নাম উঠবে না। আছে, আমি এটা আশ্বস্ত করেছি যে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী আবারও মুখ্যমন্ত্রী হবে, শুধু সময়ের অপেক্ষা। যদি উনি তো সব কাজে করেন, উনি কথা দিয়েছে, যদি উনি বাংলার মুখ্যমন্ত্রী হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, তাহলে আমাদের নাম ঠিকঠাক উঠে যাবে আর কি, এটুকু আমি আশ্বস্ত করেছি। আপনি বলছেন ভোটের পরে হয়তো নাম উঠে যাবে, কিন্তু ভোটে নাম নেই, এর সুফল বা কুফল মূলত সেটা কার দিকে যাবে? মানে সেটা কি শাসক দলের, মানে আপনারা কি আশঙ্কা করছেন যেই নাম না থাকা ভোটগুলো আপনাদের ক্ষতি করে দিয়ে যাবে? না, আমাদের ক্ষতি এই কারণে করবে না, মানুষ তো আজকাল সবই বোঝে যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয়ে তারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক সে জায়গায় আমি যাব না। একটা বিশেষ শ্রেণীর মানুষ, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা তৃণমূলমুখীকে ভোট দেয় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, তারা সবাই বুঝেছে, তারা এক কাট্টা হয়ে দেখবেন। আমি বলে দিলাম গোটা পশ্চিমবাংলায় সে মানুষগুলা তাদের আত্মীয় স্বজন, তাদের নিয়ারেস্ট লোক, তাদের সবাইকে বলবে যে এইটা যারা আমাদের নাম কাটিয়ে দিয়েছে আমাদের তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে। আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস বা আমার দল আগের থেকে অনেক তুলনায় অনেক বেশি ভোট পাবে। না, আপনি বলছেন যে তারা বলবেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, বিরোধী শক্তি নাম কাটিয়েছে, তাদের তো নিজেদের ভোটটাই এবার নেই, আর তাদের পরিজন যারা তারাও তো হয়তো সেই দলকেই ভোট দিত। তাই আলাদা করে ভোট বাড়ার পরিস্থিতিটা তৈরি করবেন কি করে আপনারা? ভোট বাড়ার পরিস্থিতিটা এই কারণে আসতেছে যে একটা বাংলায় একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক, একটা অস্থির পরিস্থিতি, একটা প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে তাহলে আরেকটা প্রতিবেশীও যেমন ব্যথা পায়, তো সেরকম এটা ঠিক এইরকম একটা পরিস্থিতি হয়েছে যে মানে কি বলবো আর, মানে একটা মানে অনৈতিক, মানে কি ভাষাটা বলি, মানে কি বলবো, যে মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। আমাকে নাম আমার ভোটার তালিকায় নাই, হয়তো আমাকে এখান থেকে চলে যেতে হবে, ঠিক এরকম পরিস্থিতিতে সবাই একটা করতেছে আর কি। কোথাও কি মনে হয় যে যাদের নাম বাদ গেল তারা মূলত শাসক দলের ভোটার বা তৃণমূলের ভোটারদেরকেই বেছে বেছে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে, এটা কি কখনো মনে হয় নাকি? এটা তবে আমরা যেটা সার্ভে করে দেখেছি তাতে দেখা গেল যাদের নাম বাদ গেছে সেটা আমাদের ভোটারই বেশি, অধিকাংশ আমাদেরই ভোটার। তাহলে কোথাও কি একটা আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে জেতার ক্ষেত্রে বা মার্জিনের ক্ষেত্রে? মার্জিনের হয়তো কি হবে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের ভোটটাই বেশি, তো কাটাকাটির পরেও আমরা জিতবো, অনেক ভোটে জিতবো। আচ্ছা, একটা মানে ওনার গলায় একটা কোথাও দীপ্ত ভাব পাওয়া গেল যে উনি জিতবেন, এটা নিয়ে উনি নিঃসংশয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এটা নিয়ে কোথাও না কোথাও অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে এই কাটাকাটির ফলে কোথাও পিছিয়ে যেতে হবে না তো। কিন্তু এটা ঠিক কথা যে এই জেলাতে 6টি বিধানসভার মধ্যে মাত্র 3টি তৃণমূল কংগ্রেসের দখলে, বিজেপির হাতেও 3টি আছে। 3টির মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়লাভ কিন্তু কুমারগঞ্জ বিধানসভার। গত লোকসভা গত বিধানসভাতে 2021-এ আমরা দেখেছি 29,000-এরও বেশি ভোটে, ঠিক বলছি তো আমি? হ্যাঁ, ঠিক বলছি। 29,000-এরও বেশি ভোটে উনি জয়লাভ করে এবারে SIR এর কারণে 20,000 ভোট ওনার মাইনাস হয়ে গেছে। অঙ্কের হিসাবে যদি আমরা ধরেও নিই যে 20,000-এর বেশিরভাগই শাসক দলের, তাহলেও কিন্তু জয়ের মার্জিনটা এদিক ওদিক হতে পারে, কিন্তু জয় নিয়ে খুব একটা হয়তো সংশয় থাকার কথা নয়। কিন্তু আমি অন্য প্রশ্ন করব, আমি বলবো যে কি কি কাজ আপনি এই 5 বছরে বা এই সর্বমোট টানা 10 বছরে আপনি করতে পারলেন কুমারগঞ্জের জন্য? কুমারগঞ্জ একটু তার অনেকটা অংশ বর্ডার রয়েছে, বাংলাদেশের বর্ডার রয়েছে, একটু পিছিয়ে পড়া, পুরোটাই গ্রামাঞ্চল, তার সাথে শহরের কোনো ছোঁয়া নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন কাজ আপনি অগ্রাধিকার দিয়ে করেছেন 10 বছর? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি অগ্রাধিকার দিয়ে, যেহেতু আমাদের গ্রাম বাংলায় আমরা বসবাস করি, সেহেতু গ্রাম বাংলার রাস্তাঘাট নিয়ে আমি জোর দিয়েছিলাম, এবং রাস্তাঘাট প্রায় শেষের দিকে, একদম শেষ হয়েছে বলবো না, একদম শেষের দিকে
ধরুন এই সামান্য ধরনের 95% কাজই হয়েছে, শেষ হয়েছে, 5% হয়তো থাকতে পারে। আর রাস্তাঘাটের উপর জোর দিয়েছিলাম, রাস্তাঘাটও হয়েছে, মানুষ খুব সন্তুষ্ট। পানীয় জলের উপর জোর দিয়েছিলাম, স্ট্রিট লাইট জোর দিয়েছিলাম। এবার আমি বিভিন্ন জায়গায় আমি পথবাতি যেটা দিয়েছিলাম, স্ট্রিট লাইট, তারপরে আপনার ধরুন মাছ বাজার, মানুষের চাহিদা মতো শেড, মার্কেট শেড, তারপরে আপনার ধরুন বৈতরণী, যেটাকে মানে বার্নিং ঘাট যেটাকে বলা হয়, বৈতরণী প্রকল্প, তারপর হ্যাঁ বৈতরণী, এই ধরনের মানে বিভিন্ন কাজ আমি করেছি। মানুষ যে যেখানে যেটা চেয়েছে, মানুষের অগ্রাধিকার, মানুষের কথা ভেবে যারা যেটা চেয়েছে তাদেরকে আমি সেটা করে দিয়েছি। তাছাড়াও ধরুন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার জেলায় এবং আমার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত একটা ইংলিশ মিডিয়ামের কাজ আর অল্প কয়েকদিন মানে মাস ছয়েকের মধ্যে শেষ হবে। এটা জেলার জন্য একটা সুখবর। এবং আপনি জেনে থাকবেন যে আমার কুমারগঞ্জ বিধানসভায়, আমার কুমারগঞ্জ ব্লকে একটা আপনার ডিগ্রি কলেজ আছে। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে গঙ্গারামপুরের 4টা অঞ্চলে আমাদের একটা ডিগ্রি কলেজ প্রয়োজন। সেটা দিদি আমাদের পাশ করে দিয়েছে। ভোটের পর আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার পর, দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর হয়তো সমাজ 1 বছরের মধ্যে সেটা আমরা চালু করতে পারবো, এটুকু আশা রাখি। গঙ্গারামপুরের 4টে অঞ্চল এবং কুমারগঞ্জ ব্লক, এই নিয়ে আপনার বিধানসভা? হ্যাঁ, গঙ্গারামপুরের 4টা অঞ্চল আর আমার কুমারগঞ্জের 8টা অঞ্চল, এই নিয়ে আমার বিধানসভা। তার মধ্যে গঙ্গারামপুরের 4টি অঞ্চল আপনাকে বেশ ভালোভাবেই আশীর্বাদ করে? ভালো আশীর্বাদ করে, হ্যাঁ, সঠিক বলেছেন। এবারও কি মনে হয় যে সেই ধারাটাই বজায় থাকবে? হ্যাঁ, সেই ধারা অব্যাহত থাকবে। গঙ্গারামপুরের অঞ্চলগুলো থেকে সর্বমোট কত লিড হতে পারে বলে মনে করছেন? শুনুন, এখনও তো মানে প্রচার কার্যে আছে, এখন কাউন্টে আমি নামিনি। আমি 2016 সালে দাঁড়িয়েছিলাম, তখনও আমাদের থেকে তারা বেশি লিড দিয়েছিল, এবং 21 সালেও প্রায় 18,000 লিড আমাকে তারা দিয়েছিল। এইভাবে ভালো লিড তারা দেয় আর কি। আশা রাখি তাদের যেভাবে তারা জয়ের লক্ষ্যে আমাকে তারা যে বেশি ভোটটা দেয়, আমার মনে হয় ঠিক এবারও তারা কোনো খামতি রাখবে না, তারা এবারও হয়তো সেভাবে তার ধারাটাকে অব্যাহত রাখবে। আমার এইখানে একটা প্রশ্ন, যে আপনি নিজে কুমারগঞ্জ ব্লকের মানুষ, আপনার অঞ্চল মানে কুমারগঞ্জ ব্লকের থেকে গঙ্গারামপুর 4টে অঞ্চল বেশি লিড দেয়, খুব ভালো বিষয়, কিন্তু আপনার ব্লক অত লিড দিতে পারে না কেন? কোথায় খামতি থেকে যাচ্ছে? কম বেশি হয়, যেমন ধরুন আমার নিজের অঞ্চল, সেখানে আমি সব থেকে বেশি ভোট পাই। আমি ধরেন আমার নিজের অঞ্চল থেকে 5,000 থেকে 5,500 পর্যন্ত পাই। এইভাবে একটু কম বেশি হয়, এটা সঠিক বলেছেন। আবার যেমন ধরুন দিওর জিপি, তারপর আপনার হলো ভৌর জিপি, এগুলো থেকেও রামকৃষ্ণপুর জিপি, তারপরে আপনার সমজিয়া জিপি, এগুলোতেও আমি যথেষ্ট ভোট পাই। কিন্তু ভোটটা সব জিপিতে সমান হয় না, সব জিপিতে সমান হয় না, কোনো একটা অজ্ঞাত কারণ হয়তো নিশ্চয়ই থাকবে, কম বেশি হয়। কিন্তু মানে আমার গড় হিসাবে ভালোই হয়, এটা আমি খারাপ বলবো না। আমার মানে এই আপনার সাথে আলোচনা করতে করতে একটা মাথায় প্রশ্ন এলো, যে আপনারা মূলত উত্তরবঙ্গের বিধানসভা, দক্ষিণবঙ্গের বিধানসভায় আমরা যখনই কোনো তৃণমূলের প্রার্থীর সাথে কথা বলি, কেউ বলেন যে 60-70 হাজার, কেউ বলেন 1 লাখ, কেউ বলেন 1.5 লাখ, কেউ বলেন 80,000, মানে তাদের টার্গেটটা থাকে যে মোটামুটি 50-এর নিচে আমি কারো কাছ থেকে শুনি না। উত্তরবঙ্গে যখনই আমরা আসি তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যা আশা করেন সেটা কিন্তু 50-এর নিচে। এই যে একটা ফারাক, তৃণমূল কংগ্রেস দক্ষিণবঙ্গে, তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে, যারা উত্তরবঙ্গে জিতছেন, টানা জিতে আসছেন, তারাও যখন তাদের একটা আশা করেন, সেটা কোথাও মার্জিনটা তারা ভাবেন 50-এর নিচে, এবং দেখা যায় হয়তো সেটাই সেরকমভাবেই ফলাফলটাও আসে। ওখানে দক্ষিণবঙ্গে কিন্তু ফলাফলের নিরিখে আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ ভাবি, তাহলে ওটা অনেক বেশি হয়। এই ফারাকটা কেন হয়? তৃণমূলকে কি দক্ষিণবঙ্গ একটু বেশি ভালোবাসে উত্তরবঙ্গের তুলনায়? যাই হোক, সেটা বলতে পারবো না, তবে আমি যেটা সত্য সেটাই বললাম, যে আমার এরিয়াতে আমি কাউন্ট করে দেখছি আমার এইভাবে রেজাল্ট হবে, আমি সেটাই বলছি। এখন তৃণমূলকে তো সবাই ভালোবাসে, এখন হয়তো আপনার কথা মানে বিধানসভাতে আপনারা যখন একসাথে সবাই মিলে বসেন, তখন দক্ষিণবঙ্গের বিধায়কদের সাথে আলোচনা করেন না যে আপনারা এত বেশি মার্জিন পান, আমরা পাই না, মানে কোথায় পার্থক্য হয়, মানে সেটা দিয়ে আরও বেশি দলের জন্য উন্নয়ন করার উপায় আপনারা খুঁজে বার করেন না, যে আমরা এখানেও 50,000 কি 1 লাখে জিতবো? এটা কখনো আপনারা ভাবেননি? দেখুন, সে বিষয়ে আলোচনা হয় না, তার কারণ
হয়তো আমাদেরই কিছু খামতি থাকে, তার কারণ দিদি তো কাউকে উন্নয়নটাতে কাউকে কম কাউকে বেশি তো করে না। ঠিক। দিদি তো সবাইকে সমান ঠিক। উন্নয়ন করে, গোটা রাজ্যের জন্য সমান করে। এইবার দেখা গেল যে আমার জায়গায় যদি কম লিড হয় তাহলে এটা আমার ব্যর্থতা, আমি মানুষকে বোঝাতে পারিনি, আমি তো সেটাই বলবো। এবং তারা হয়তো মানুষের কাছে বেশি পৌঁছে গিয়ে বেশি বোঝাইছে, বেশি লিড পেয়েছে, আমি তো সেটাই ধরবো। কাজে আমি অপরকে কেন দোষ দেবো, আমি দোষটা নিজেই। আর সেটা অবশ্যই ভাববো, সেটা অবশ্যই ভাববো। এখন তো নির্বাচন পূর্ব মুহূর্তে, এখন তো শুধু আমাদের ভোট বৈতরণী পার হওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ঠিক। সেটার জন্য দিবারাত্রি সেটাই চেষ্টা করে যাচ্ছি। ঠিক। এবার দেখি আগামী দিনে কী রেজাল্ট হয়, তারপরে সেখানে অবশ্যই ভাববো। আগামী 5 বছরে আপনি তো ইশতেহারে নিশ্চয়ই বলেছেন, আগামী 5 বছরে কী কী করতে চাইছেন, কী কী বাকি রয়ে গেল? কুমারগঞ্জে 10 বছরে আপনার কোন কোন কাজ মনে হলো যে একটু বাকি রয়ে গেছে, যেটা অগ্রাধিকার দিয়ে আগামী 5 বছরে করবেন? হ্যাঁ, সেটা আমার ইশতেহার, আমার বিধানসভার ইশতেহার আমি দিয়েছি। মানে ধরুন, আপনাকে তো বললামই যে ওই 4টা জিপি একদম গঙ্গানাপুর এরিয়া থেকে অনেক দূরে, সেখানকার মানুষের কথা ভেবে ওদের একটা ডিগ্রি কলেজের কথা বলেছি। সেটা দিদি আমাদেরকে অলরেডি পাস করে দিয়েছে, কথাও দিয়েছে। তারপরে আমার কুমারগঞ্জ ব্লকে, আমার কুমারগঞ্জ ব্লক, কুমারগঞ্জ বিধানসভার মধ্যে একটা মধ্যবর্তী কোনো জায়গায় একটা ক্লোজ টয়েল অর্থাৎ হিমঘরের জন্য আমি আবেদন করেছি, যেহেতু আমার এলাকাটা কৃষি প্রধান এলাকা, সেটার জন্য আমি বিধানসভায় বারবার দাবি রেখেছি। তারপরে একটা মানে অগ্নি নির্বাপক কেন্দ্র, যাতে আমার আমি বারবার বিধানসভায় বলেছি যে সেটাকে পাশ হলে আমি দিদির উপর খুব খুশি হব। আমিও এটাকে বারবার আমি দাবি রেখেছি, আমি আশা রাখি দাবিটা পূর্ণ হবে। তো এইভাবেই যাতে আমার বিধানসভার ভালো ভালো কাজ আমার মাথায় আসে, যেমন আমার কুমারগঞ্জ ব্লকে একটা অডিটোরিয়ামের জন্য আমি চেষ্টা করেছি, উত্তরবঙ্গ থেকে সেটা পাশও হয়ে আছে। এইভাবে সমস্ত কাজ যাতে আমি করতে পারি মানুষের জন্য, তাতে তো মানুষের দিক থেকে আমি তো একটা আশীর্বাদ পাবো মানুষের কাজ করতে গেলে, এটাই আমি আশা রাখি। জিতে এলে এগুলো আপনি করবেন, এটা আপনি বলছেন। জিতে আসতে গেলে ভোটে জিততে হবে, ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী বা প্রধান বিরোধী আপনার কাছে কি মনে হয়? প্রধান বিরোধী এখন যেটা সত্যিকারের কথা, আমার পরে বিজেপি থাকবে আর কি। আমার পরে বিজেপি থাকবে। আচ্ছা, আমি ভেবেছিলাম যে উনি হয়তো বলবেন যে আমার প্রধান বিরোধী এসআইআর। ও যাই হোক, উনি বলছেন প্রধান বিরোধী বিজেপি। বিজেপির যিনি প্রার্থী, তিনি তো আপনার অঞ্চলের নয়, না, বালুরঘাট তো মানে অন্য জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন। সেটা নিয়ে আমরা শুনেছি যে কোথাও বিজেপির স্থানীয় দের মধ্যে একটা অসন্তোষও আছে যে স্থানীয় প্রার্থী হলো না। এটা কি কোথাও আপনাকে একটু সুবিধা দেবে? হ্যাঁ, সেটা তো অবশ্যই সুবিধা দেবে। এবং উনি প্রার্থী হিসেবে উনি নিজের দলের কাছেও, ওনার দলের লোকেরা ওনাকে ঠিকমতো মেনে নেয় না, সেটা উনি নিজেও বুঝতে পারতেছেন। বিভিন্ন জায়গায় ওনাকে একটু প্রশ্নের মুখে হতে হয়েছে। তবু আমি যেহেতু অন্য দলের প্রার্থীর সম্বন্ধে যেহেতু আমি বলি না, সেহেতু আমি এটা বলতে চাইছি না। কেননা ওনার দল আলাদা, ওনাকে দিয়েছে। অনেক লোকে আমাকে বলে যে ওনার বাড়ি বালুরঘাটে কিন্তু উনি থাকে কলকাতায়। হ্যাঁ, একটা মানুষ বলা বলি করছিল যদি দেখা যাক যে যদি উনি জিতে গেল তাহলে ছেলেমেয়েরা বা সবারই মানে একটা সিগনেচার দরকার, সেগুলো কি মানুষ কলকাতায় যাবে সই নেওয়ার জন্য? সেগুলো প্রশ্ন তো আসেই। তো সে জায়গায় আমি যাব না। কী কারণে যাব না? তার দল আলাদা, তাদের দল কী ভাবনায় দিয়েছে সেটা তাদের ব্যাপার। আমরা সবসময় মানুষের পাশে থাকি, মানুষের পাশে থেকে কাজ করেই যাব। তাহলে কোথাও সাধারণ মানুষ সেই সুবিধাটা আপনি জিতলে পাবেন। হ্যাঁ, আমি জিতলে সবসময় তো মানুষ আমাকে পায়। কিন্তু এই ঘুরে ফিরে আর একটা প্রশ্ন আসে, এবারে হয়তো সেটা নিয়ে খুব একটা কানে আসছে না, কিন্তু প্রতিবারই একটা কানে আসে যে তৃণমূল মানেই তার ভেতরে একটা কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও লবিবাজি, অন্তর্দ্বন্দ্ব। সেটা বোধহয় এবার একটু কি কম? না, আমাদের কোনো কেন্দ্রেই, শুধু আমার না, জেলার মধ্যে কোথাও আমাদের আর গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না, সবাই একসঙ্গে কাজ করছে, এটাই আমাদের বড় প্লাস পয়েন্ট। মানে উনি কোথাও স্বীকার করলেন যে আগে ছিল আর গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা কোথাও যদি সত্যি সত্যি এটা ঘটে থাকে তাহলে সেটা বোধহয় তৃণমূলের জন্য সবচেয়ে ভালো বিষয় হতে পারে এই ভোটে। আপনি পরপর দুবারের চেয়ারম্যান জেলার, এতক্ষণ ধরে কথা হচ্ছিল শুধু কুমারগঞ্জ নিয়ে, কিন্তু শুধু কুমারগঞ্জ নিয়ে তো আমরা কথা বলে ছেড়ে দিতে পারবো না। জেলার কি মনে হচ্ছে? 6টা বিধানসভা, 3টে হার আছে, 3টে জয় আছে, এবং লোকসভা লাস্ট যে লোকসভা ভোট হচ্ছে সেখানেও দেখা গেছে যে তৃণমূলের অবস্থা খুব ভালো ছিল না। এই জন্য লোকসভাটাও হাতছাড়া হয়েছে, মানে লোকসভায় হেরে যেতে হয়েছে। বিধানসভা ওয়াইজ রেজাল্টও খুব ভালো ছিল না। কি মনে হয়? হ্যাঁ, এটা সত্যি বলেছেন। 2 বছরের ভোট আমরা লোকসভা ভোটে হারলেও ব্যবধানটা কিন্তু খুব অল্প ব্যবধানে আমরা হেরেছি। এটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, লোকসভায় একরকম ভোট হয়, এটা আমরা সবাই জানি। বিধানসভায় একরকম ভোট হয়। বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা হয়। সে কারণে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আপনাকে বলতে পারি নির্দ্বিধায় এই কথাটা
যে আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে যে 6টা সিট আমাদের আছে, 6টা সিটেই আমরা দখল করব। এবার 6টা সিটে মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে বাংলার মানুষ, মানে আমাদের এই দক্ষিণ দিনাজপুরের মানুষ 6টা সিটে তৃণমূলকে উপহার দেবে। আপনি বলছেন যে বিধানসভা ভোট মমতা ব্যানার্জিকে দেখে ভোট হয়, 2021-এও তাই হয়েছিল, তারপরে 3টাতে হারতে হয়েছিল। এবারে কি মনে হয়, সেটা কি কিছু না মেকআপ করা গেছে? মেকআপ করার কাছে এবার মানুষ তৃণমূলকেই ভোট দেবে, এটা তো বোঝা যাচ্ছে না। তৃণমূলকে ভোট দেবে কিসের কারণে মনে হচ্ছে? বিজেপির হাওয়া কমে গেছে বলে, বা বিজেপির সামনে কোনো সেরকম এজেন্ডা নেই বলে, নাকি আপনারা সামনে নিতে পেরেছেন সেই কারণে? আমরা সামলে নিয়েছি তো বটেই, তাছাড়া বিজেপি কোনো উন্নয়নে মানুষের কাছে আসতে পারে না। এবার তৃণমূল বলুন, যত উন্নয়নমূলক কাজ মমতা ব্যানার্জি করেছে। এবার যখন আমরা গ্রামে যাই, মানুষ যখন কথা বলে, তখন আমরা বলি যে বলুন বিজেপি কী কাজ করেছে, আমাদের বাংলায় কী কাজ করেছে, আমরা তারা বলতে পারে না। কাজেই মানুষের, যেমন কেউ কেউ বলছে দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, আমাদের যখন দিয়েছে আমরা ভোট দেব। তো যাই হোক, মানুষ পাওয়ার পরে এটা কেউ অস্বীকার করতেছে না, কাজে এটাই আমাদের বড় জয়। শুধু কি এটাই একটা কারণ, নাকি গতবার আমরা দেখেছি 2021-এ বামের ভোট সব রামে চলে গেছিল, এবারে কোথাও কি বাম একটু একটু মাথাচাড়া দিচ্ছে? বাম কি নিজের ভোট কিছুটা ফেরত নিচ্ছে, যার ফলে বিজেপির যে ভোট সেটা কিছুটা কমতে পারে, এবং কাটাকাটি, মানে বাম এবং রামে কাটাকাটিতে তৃণমূলের জয় আরো একটু সহজ, বা মার্জিনটা আরো একটু বাড়তে পারে? সেটা তো ওদের কি কাটাকাটি করছে সেটা তো ওদেরই ব্যাপার, সেটা নিয়ে আমি অত চিন্তিত নই। হয়তো রামের ভোট বাম, বামের ভোট রাম, সেটা এখন মানুষের রায় দেবে তারা, এখন তো সেটা কেউ বলবে না। কিন্তু যেভাবেই হোক, আমরা দক্ষিণ দিনাজপুরে আমরা সুবিধাজনক জায়গায় আমরা আছি, আমরা 6-6 হব। আচ্ছা, আর আপনি নিজের মার্জিনটা কথা বলছেন কুমারগঞ্জে? নিজের মার্জিন এখনই বলবো না, আমি কাউন্ট করিনি, তবে একটা অ্যাপ্রক্স আপনি বলতে পারেন যে গতবারের কাছাকাছি চলে যাব আর কি। হয়তো এখন কীরকম এটা হচ্ছে, নামটা কাটাকাটি করার পর নতুন ভোটার কত হচ্ছে সেটা কাউন্ট করে আমি দেখিনি এখনও। আজকেই ভোটার লিস্ট পেলাম, আমি দেখব। অসুবিধা হবে না এটুকু বলতে পারি, ভালো মার্জিনে জিতবো। আচ্ছা, আর গোটা গোটা জেলাতে সেখানেও কোথাও সেভাবে অসুবিধা? কোনো অসুবিধা না, গোটা জেলা আমাদের ভালোভাবে জিতবে, আমরা 6-6 হব। কোথাও একটা জেলা চেয়ারম্যানের মতো গলা শোনা গেল আর কি, পরপর দুবার জেলা চেয়ারম্যান, নিশ্চয়ই জেলাটাকে হাতের তালুর মতো দেখার চেষ্টা করেছেন, তৃণমূলের দুর্বলতা শক্তি সেগুলো সবই খেয়াল করেছেন, এবং সেইখান থেকে দাঁড়িয়ে তোরাভূষণ মণ্ডল তিনি মনে করছেন যে 6-6 হওয়াটাও সময়ের অপেক্ষা। আর ওনার নিজের জয় নিয়েও উনি একেবারে নিঃসংশয়, উনি বলছেন যে মার্জিনটা গতবার যা ছিল, মানে 29,000 প্লাস ছিল, তার কাছাকাছি পৌঁছে যাবেন। যদি তাই হয় তাহলে আবার উনি হ্যাট্রিক করবেন, মানে এবারে উনি হ্যাট্রিক করবেন। আচ্ছা, যদি হ্যাট্রিক হয় আপনার এবং 6-6 হয়, জেলা থেকে একজন মন্ত্রী হবেন, একটু আগাম জিজ্ঞাসা হয়ে যাবে, তবু কে একটু এগিয়ে থাকবে? না, সেটা আগা পিছে আমি বলতে পারবো না, তার কারণ আমরা নেত্রীকে ভালোবাসি, নেত্রী যে সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেবো, যাকে খুশি উনি দেবে, সেটা তো তার ব্যাপার। না, স্ট্যান্ডিং মন্ত্রী জিতলে তার একটা নিশ্চয়ই অগ্রাধিকার থাকবে, মানে আপনি হ্যাট্রিক করবেন, আপনার অগ্রাধিকার থাকবে, সেটা আমার বলাটা ঠিক হবে না। জেলা সদর, সেখানে যদি অর্পিতা ঘোষ যেতেন, তার একটা সেটা আবার বলা ঠিক হবে না, নেত্রী যেটা যাকে চাইবে সেই হবে। ঠিক, তার মানে কোথাও নির্দেশটা বোধহয় এরকম তৈরি হলো এই সাক্ষাৎকারের শেষে, আপনারা বুঝতে পারছেন যে জয় নিয়ে বোধহয় ওটা কেউ ভাবিত নন, বরং ভবিষ্যতে মন্ত্রী কে হবেন, সিএম ম্যাডাম কাকে মন্ত্রী করবেন, কার ভাগ্যে শিখে ছিড়বে, সেটা নিয়ে বোধহয় বরং একটু ভাবিত ওনারা, যে ভবিষ্যতে কি হবে, কে মন্ত্রী হব। কিন্তু জয় নিয়ে বোধহয় নিঃসংশয়। আর আমরা খেয়াল রাখবো যে এই নিঃসংশয় হওয়াটা কতটা সার্বিকভাবে সম্পন্ন হচ্ছে, আর যদি উনি জিতে আসেন আগামী 5 বছরে আমরা খেয়াল রাখবো উনি যে কাজগুলোর কথা বললেন সেগুলো উনি করলেন কিনা। না করলে কিন্তু ওনাকে আমরা নিশ্চয়ই আবার ক্যামেরার হাতে পৌঁছে যাব, তাই তো? ঠিক আছে, সে দেখি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোট উৎসবে সবাই সামিল হবেন। আপনাকে এই এত ব্যস্ততার মধ্যে আপনি সময় বার করে আমাদের স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।
Subscribe our channel. Press the bell icon.